স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হ্যাঁ, নিচ্ছি। তাহলে মরে নাই বলেন? রাশাদের উত্তর দিতে ইচ্ছে হলো না। পাশ থেকে যেই বয় বা নার্সকে পাচ্ছে তাকেই শুধায় ডক্টর কখন আসবে, কিন্তু ডক্টর আর আসে না। এক পর্যায়ে রাশাদের ধৈর্য শক্তি লোপ পেল। নার্স যখন এবারও বলল, ম্যাডাম আসতেছে। তখন সে চেঁচিয়ে উঠল, রোগী মারা গেলে বুঝি আপনার ডাক্তার আসবে? আপনি এখানে চেঁচাচ্ছেন কেন? পেছন থেকে মিহি স্বর শুনেই পেছনে তাকালো রাশাদ। সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে চশমা, এলোমেলো খোপায় বাঁধা চুল, চোখে রাজ্যের ক্লান্তি। রাশাদের মুখোমুখি হয়ে সে তেজি স্বরে বলল, কি সমস্যা আপনার? এখানে চেঁচাচ্ছেন কেন? আমার রোগী অচেতন হয়ে পড়ে আছে, 1 ঘন্টা ধরে শুনছি ডাক্তার আসবে ডাক্তার আসবে, কখন আসবে ডাক্তার? কোথায় আপনার রোগী? দেখি সরুন। বলেই সরিয়ে দিল রাশাদকে। মেয়েটি রাশাদের বুক অব্দিও আসে না, অথচ এই মেয়েটি ডক্টর। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সে নার্সকে কিছু লিখে দিল। নার্স ছুটল তার মতো। কিছুক্ষণ পর কিছু ওষুধ নিয়ে এলো সে। মেয়ে ডক্টরটি রুক্ষ স্বরে বলল, উনি তো অচেতন, ক্যানুলা করুন, নয়তো ইঞ্জেকশন পুশ কিভাবে করবেন? নার্স তার ধমকে সাথে সাথে কাজ করলেন। মেয়েটি এবার রাশাদের দিকে তাকিয়ে বললেন, উনি কি কিছু নিয়ে হাইপার হয়েছেন? জি আসলে। কারণ শুনতে চাইছি না, আমার সময় নেই। ওনার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, এখন সেন্সলেস। আমি ওষুধ দিয়েছি, এখন ঘুমোবেন। একটু খেয়াল রাখবেন। আর কিছু টেস্ট করাতে হবে, এখানেই হবে। সামনে যেয়ে রিসিপ্ট কেটে আনেন, আমি নার্সকে লিখে দিয়েছি। আচ্ছা। রোগীর কে হন আপনি? নাতি। একটা কথা বলি নাতি সাহেব, এই যে এখানে যত রোগী আছে সেটা হাসপাতালের 10 ভাগের 1 ভাগও নয়। এটা সরকারি হাসপাতাল, তাই ডাক্তার এখানে আমার মতো কিছু ইন্টার্ন। বড় ডাক্তাররা নিশ্চয়ই ভোর 5টায় আসবেন না, তাই এই কিছু ইন্টার্নদের সারা হাসপাতালে রোগীদের দেখতে হয়, তাই আসতে সময় লাগে। আর এখানে সবাই গুরুত্বপূর্ণ, কাউকে কম গুরুত্ব বা বেশি গুরুত্ব দেওয়া হয় না, তাই অহেতুক চিৎকার চেঁচামেচি করবেন না। মেয়েটির কণ্ঠে আলাদাই তেজ, অথচ মুখে রাগের কোনো ছিটে নেই। ক্লান্ত চোখগুলোর মধ্যেও দীপ্তিময়ী দৃষ্টি লোপ পায়নি। রাশাদ কিছুটা লজ্জিত হলো। আসলে তখন নিয়ন্ত্রণ হারা হওয়া ঠিক হয়নি। লজ্জিত বিব্রত স্বরে বলল, আমি দুঃখিত ওভাবে ব্যবহারের জন্য। আমাকে বলে লাভ নেই, ওই কাজরি আপাকে বলুন। বেচারা সারা রাত নির্ঘুম ছিলেন, তবুও আপনার ঝামটি খেয়েছেন। সেও তো মানুষ, আর রোগীর চিন্তা আপনার হবে সেটা স্বাভাবিক, কিন্তু আমাদের দিকটাও দেখবেন আশা করি। আপনি রিসিট কেটে আনুন। আচ্ছা, ওয়ার্ড বয়ের বন্দোবস্ত করতে হবে। সেটা বলতে পারছি না, দেখছেনই তো অবস্থা। এটা সরকারি হাসপাতাল নাতে সাহেব, এখানে 50 টাকায় ডাক্তার দেখানোর লোক কেউ ছাড়ে না। তবে নেতাকোতা কেউ থাকলে সুপারিশ করতে পারেন। স্মিত হেসে কথাটা বলল মেয়েটি। মেয়েটির হাসিটি খুবই স্নিগ্ধ। কি চমৎকার কথা বলার ভঙ্গি! ছোটখাটো জীর্ণ শীর্ণ শরীরের মেয়েটির মাঝে খুব নজর কাড়া ব্যক্তিত্ব লুকায়িত। রাশাদ মাথা চুলকে শুধালো, আপনার নাম? কেন? রিসিট কাটতে গেলে লাগবে। ও হ্যাঁ, ইলহা, ইলহা শাহরিয়ার। রাশাদ মনে মনে আওড়ালো একবার নামটি, ইলহা। তারপর সে সময় নষ্ট না করেই ছুটে গেল রিসিপ্ট কাটতে। ইলহাও তার কাজ সম্পন্ন করলো। এর মাঝেই তার ডাক পড়ল অন্যখানে। সে সেখানেই ছুটল। রাশাদ যখন এলো তখন সেখানে নার্স স্যালাইন ঠিক করছেন। রাশাদ তাকে শুধালো, ডাক্তার কোথায়? তার কি সময় আসেনি? সে তো ডাক পড়ে গেছে মা। সত্যিই তো, সেইখানে ডক্টর, তার কি এত সময় আছে? রাশাদ রিসিট নার্সের হাতে দিলে সে রিসিট দেখে রক্ত বের করে নিল শামসু মিয়ার। বলল, রিপোর্ট 2 দিন পরে আসবে। শামসু মিয়ার শরীর এখন অনেকটাই ভালো। উত্তেজনার জন্য হার্ট অ্যাটাক এসেছিল। বিকালে বড় ডক্টর দেখে গিয়েছিল, তিনি বলেছেন কয়েকদিন থাকুক হাসপাতালে। তাই আজ 4 দিন সে হাসপাতালে। প্রতিদিন তার জন্য বাসা থেকে খাবার নিয়ে যাবার দায়িত্ব হুমায়রা এবং আতিয়া খাতুনের। হুমায়রা দাদি আর খাবারকে পৌঁছে চলে যায় কলেজে।
রাশাদ সন্ধ্যার পরে থাকেন আর সকাল থেকে আতিয়া খাতুন ওখানে থাকেন। হুমায়রার পড়ালেখা যেন বন্ধ না হয় সেদিকেও খেয়াল রাশাদের, তাই সে বাসায়ই থাকছে। সকালে উঠে সে দাদির সাথে সব কাজ শেষ করে, তারপর হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে তারা। রাশাদ এই কদিন সকাল সকাল দোকান খুলে আর সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। ভাইজানের উপর ধকল সর্বাধিক যাচ্ছে। হুমায়রার চিন্তা হয়, কিন্তু ভাইজানকে বললে সে শোনে না। হাসি মুখে উত্তর দেয়, পাক্কা বুড়ি হয়েছিস, এক্কেবারে দাদিমার ফটোকপি। তাই আজ নিজ বুদ্ধিতেই হুমায়রা চলল চেয়ারম্যান বাড়ি। ওদের খুব বড় নারকেল বাগান। দেলোয়ার সাহেবকে বললে সে বিনা পয়সার ডাব পাড়তে দেয়। গ্রামের সবাই তাই ডাব বেচা বা কেনা বন্ধ করে দিয়েছে। সেখানে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, সেখানে টাকা খরচ করবে কেন? রাস্তায় মিঠুকে পেল, তাকেই ধরে বেঁধে নিয়ে গেল হুমায়রা। চেয়ারম্যানের বাগানে ঢুকে ডাব পারল মিঠু 6টা। তারপর সে হাঁপিয়ে গেছে। হুমায়রা ঠোঁট উল্টে বলল, আরো কয়টা পেরে দাও না মিঠু ভাই, রোজ রোজ কি আসবো নাকি? মিঠু নারাজ। ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে এসে হুমায়রাকে বলল, আফা, আপনি বাড়ি যান, নারকেল বাড়ি চলে যাবে। ছেলেটিকে হুমায়রা চেনে, তার নাম রহমত। ছেলেটি চেয়ারম্যান পুত্র আমানের সাগরেট। সাথে সাথেই চোখ কুচকালো হুমায়রা, দীর্ঘশ্বাস ফেলে শুধালো, কোথায় আপনার ভাই? আমানের সামনে দাঁড়িয়ে আছে হুমায়রা। লোকটি তার দিকে একরাশ মুগ্ধতা এবং না পাওয়ার আক্ষেপ নিয়ে তাকিয়ে আছে। তার মাঝে কোনো অনুশোচনা লক্ষ্য হলো না। পকেটে হাত দিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি হুমায়রাকে পছন্দ করার দাবি জানায়, একবার নয়, প্রায় 20 বার। এবার বিরক্তি লাগছে হুমায়রার, তাই বিনা ভনিতায় বলে উঠল, আপনি এইভাবে আমার পেছনে ঘুরেন, লুকিয়ে চুরিয়ে আমায় দেখেন, নানাভাবে প্রেমের কথা বলেন, এই কাজগুলো আমার ভালো লাগে না। তোমার তো আমাকেই ভালো লাগে না হুমায়রা। আচ্ছা, তোমার আমাকে কেন ভালো লাগে না? আমি কি মানুষটি খুব খারাপ? কাতর স্বরে কথাটা বলল আমান। হুমায়রা কিছু সময় চুপ করে রইল। কিছু প্রশ্নের উত্তর এতটা সহজ হয় না, সে হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে না। আমান আবার শুধালো, তোমার আমার প্রতি এত অনীহা কেন হুমায়রা? আমি আপনার মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি দেখি আমান ভাই। মেয়েরা চায় তার জীবন সঙ্গী যেন তার বাবার মতো হয়, কিন্তু আমি চাই না, আমার ভয় হয়। হুমায়রা খুব শান্ত চিত্তে কথাটা বলল। তার কণ্ঠে স্পষ্ট বিষাদ, বিষণ্ণতা লুকিয়েছিল। আমান বিক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি সব ছেড়ে দিব হুমায়রা। হুমায়রা মৃদু হাসল। তীব্র তাচ্ছিল্য ছিল সেই এক টুকরো হাসিতে। আমান বুঝল কিশোরী তাকে বিশ্বাস করে না, করবেই বা কেন? এটা তো প্রথম নয়, এর পূর্বেও সে বহুবার তার বদ অভ্যাস ছাড়তে চেয়েছে, কিন্তু পারেনি। আমানের খুব বাজে স্বভাব আছে নেশা করার, তার সঙ্গপাঙ্গ খুব ভালো নয়। যতবারই এই বিশ্রী অভ্যাসটি পরিত্যাগের সিদ্ধান্ত নেয়, তখনই তার সাঙ্গপাঙ্গগুলো তাকে জোর করে তাকে আরও নেশায় ডোবায়। বাবার অঢেল অর্থ টাকার কারণে কাম কাজও তেমন করে না। পড়াশোনা শেষ করে আজ 3 বছর বেকার বসে বাবার অন্নে আগুন জ্বালাচ্ছে। আমান এবং কাউসারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে ধারণা হুমায়রার। যে মানুষ কাউসারকে দেখেছে সে তার প্রতিচ্ছবি থেকে নিজেকে পৃথক রাখতে চায়। ছোটবেলা থেকে কাউসারের মাঝে শুধু একজন দায়িত্বহীন, মাতাল, নিম্ন মানসিকতার মানুষকেই দেখেছে। কখনো সে তার স্ত্রীকে ভালোবাসেনি। জুবাইদার বাবার অবস্থা শামসুমিয়া থেকে ভালোই ছিল, ফলে লোভে পড়ে বিয়ে করেছিল জুবাইদাকে। কিন্তু জুবাইদার বাবা মারা যাবার পর থেকে তার ভাইরা সব আত্মস্থ করেছে। জুবাইদা কিছুই পায়নি। সেই ক্ষোভেই হয়তো কখনো নসিবের ভালোবাসাটা পায়নি জুবাইদা। নেশা করে রাত করে বাড়ি ফিরত কাউসার, তারপর এক কথায় দু কথায় কোন্দল বাঁধত জুবাইদার সাথে। একটা সময় পুরুষত্ব দেখাতো লাথি থাপ্পড় মেরে। প্রায় সময়ই তাকে আটকাতো রাশাদ এবং শামসুমিয়া। নিজের নেশাখোর ছেলেকে শাসন করতেন, কিন্তু সেই শাসনের খুব ফল পেত না সে। সারা সকাল ব্যথায় কাতরাতো জুবাইদা। হুমায়রা দেখত নিষ্পলক চোখে। মায়ের সেই আর্তনাদ, কান্নারত মুখ, বিষাদের অশ্রু ফেলা এখন স্পষ্ট গেঁথে আছে চিত্তে। তাই
আমানকে তার অপছন্দ। সে মায়ের মতো পরিণতি চায় না। বিয়ে নিয়ে খুব আহামরি স্বপ্ন নেই তার। তবে মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে করা তার বিধির বিধান। শুধু আল্লাহ তালার কাছে একটাই দাবি, যেন স্বামী নামক পুরুষটি তাকে সম্মান দেয়। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার ঠ্যাং খোঁড়া। যতই আদরের চাদরে রাখুন, আধা আনার সম্মান না থাকলে সেই ভালোবাসায় ঘুণ ধরতে সময় লাগে না। হয়তো আমান তাকে ভালোবাসে, কিন্তু তার বদ গুণগুলো তাকে হীন ব্যক্তির কাতারে রেখেছে হুমায়রার মনে। হুমায়রা খুব শান্ত স্বরে বলল, এগুলো সব আপনার কথার কথা। আপনি কখনোই এই বদ গুণগুলো ছাড়তে পারবেন না। ছাড়লে নিজের মা বাবার জন্যই ছাড়তেন। আর আমার নারকেল লাগবে না। এক মুহূর্ত অপেক্ষা করলো না হুমায়রা, গন্তব্যের দিকে পা বাড়ালো। পাছে কাতর নয়নে তার যাবার দিকে চেয়ে রইল আমান। চেয়ারম্যান বাংলো থেকে বের হবার সময় হুমায়রার সাথে দেখা হলো সেই বদরাগী অহংকারী মানুষটির সাথে। ফাইজানের কানে ফোন, সে কথা বলতে ব্যস্ত। হুমায়রা তার থেকে বেশি দূরত্বে ছিল না, ফলে এক নজর হুমায়রাকে দেখতে ভুলল না। গত দিনের মতো আজ পাঞ্জাবি কোট পরা নেই, একটা সাদা মাটা টি শার্ট পরা, সাথে কালো একটা ট্রাউজার। চোখে চশমাটা আছে। চশমার ভেতর থেকেই হুমায়রা লক্ষ্য করলো তীক্ষ্ণ দৃষ্টি। মিঠু অবশ্য সালাম দিল, তারপর বিপরীতে মৃদু হাসল ফাইজান। ব্যাপারটা নজর এড়ালো না, অথচ হুমায়রাকে দেখেও না চেনার মতো একটা ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। এমন আচরণে কিছুটা বিরক্ত হলো হুমায়রা। কিসের অহংকারী ব্যক্তির? হ্যাঁ, তার কাছ থেকে খুব একটা আন্তরিকতা আশা করে না, কিন্তু একেবারে রুক্ষ দৃষ্টিও আশা করে না। মিঠু তখন পাশ থেকে বলল, এমপি মানুষ, কিন্তু বোঝার উপায় নেই, একেবারে মাটির মানুষ। মিঠুর কথায় হতবাক হলো হুমায়রা। বিস্মিত স্বরে বলল, মাটির মানুষ? কে? ওই লোক? হ, আমাদের গ্রামে কলেজ করতেছে তো, নিজের জায়গা দান করে দিছে মসজিদ আর কলেজের জন্য। আর কি অমায়িক ব্যবহার! মিঠুর কথায় তার ছেলের সাথে হাসলো হুমায়রা। বিড়বিড় করে বলল, সব ঢং। রাজনীতিবিদরা কি ভালো হয় নাকি? এশার আজানের ধ্বনি ভেসে আসছে দূর মসজিদের মাইক থেকে। রাত নিগুড় হচ্ছে সময়ের সহিত, সেই সাথে বাড়ছে নিস্তব্ধতা। শামসু মিয়া এখন ওয়ার্ডে এসেছেন, একটু টাকা পয়সা খাওয়িয়ে রাশাদ ব্যবস্থা করেছে। এখানে তেমন শব্দ হয় না, বাহিরের কলরব অতটা শোনা যায় না। পাশের রোগীগুলো এখন ঘুমে। রাশাদ বাহিরের দিকে তাকালো। দাদার খাওয়া দাওয়া শেষ, তিনি ওষুধ খেয়ে এখন ঘুমাবেন। শরীর বেশ ভালো, কিছুদিন বাদে তাকে বাড়ি নেবার ব্যবস্থা করবে রাশাদ। পাগলিটা ভাইজানের জন্য মনে করে ডাবের পানি পাঠিয়েছে আজ, তাই না খেয়েও পায় নাই। রাশাদ ডাবের পানির দিকে তাকিয়ে মুচকি হাসলো, অর্ধেকটা পানি খেলো। এরপর পাশের বেডের চাচিকে বলল, চাচি, আপনি কি জেগে রইবেন? তাহলে দাদার দিকে খেয়াল রাখেন, আমি একটু নামাজ পড়ে চা খেয়ে আসছি। চাচি তার স্বামীর সাথে এসেছে। তার স্বামী পিত্তথলিতে পাথর হয়েছে, সেই চিকিৎসা চলছে। এখানে প্রতিদিন থাকতে থাকতে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে রাশাদের সাথে। হাসপাতাল জায়গাটি খুব অদ্ভুত। অপরিচিত মানুষও এখানে পরিচিত হয়ে যায়, কারণ সবার একটাই কামনা তার মানুষটি যেন সুস্থভাবে ঘরে ফিরে। কিন্তু আসলেই কি সুস্থভাবে ফিরতে পারে সবাই? কেউ সেই হাসপাতাল থেকে নিথর দেহেই ফেরে। অগ্রহায়ণ মাস, অথচ কুয়াশা পড়ছে ভালোই। চাদর আনা উচিত ছিল। রাশাদের শীত করছে, এখন গরম চা পেলে একটু রেহাই পাওয়া যাবে। দোকানের ছেলেটাকে বলতেই যাবে, তখনই পাশ থেকে চিকন কণ্ঠ কানে এলো, এ বিট্টু, এক কাপ কফি দাও তো। কণ্ঠ পরিচিত লাগলো। রাশাদ পাশ ফিরতেই দেখলো সেই ডক্টর নারীটি তার পাশে দাঁড়িয়ে আছে। ইলহা মেয়েটিকে 5 দিন বাদে দেখছে রাশাদ। আজ মেয়েটিকে আগের দিনের মতো লাগছে না, বরং বেশ ফুরফুরে লাগছে। মুখে ক্লান্তি নেই। রাশাদ খেয়াল করলো মেয়েটিকে আজ বেশ সুন্দর লাগছে। কড়া লিপস্টিক দিয়েছে সে, পরনে ইস্ত্রি করা জামা, চুল পরিপাটি করে খোপায় বাঁধা। রাশাদ চোখ নামিয়ে নিল। পরনারীকে এভাবে দেখা উচিত নয়। তখনই কানে এলো, নাতি সাহেব যে, কেমন আছেন? রাশাদ বিস্মিত নয়নে তাকালো মেয়েটির দিকে। তার কি মনে আছে রাশাদকে? অবাক কণ্ঠে শুধালো, আপনার মনে আছে আমাকে? আমার ব্রেইন অনেক শার্প, আর হটপটে রোগী এবং তার অ্যাটেন্ডেন্সদের আমি ভুলি না।
হাসি মুখে কথাটা বলল সে। তার চোখও হাসছে যেন। রাশাদ কিছুটা অপ্রস্তুত হলো। ইলহা নিজ থেকেই বলল, কেমন আছেন আপনার দাদা? ভালো। উনি বেশ স্ট্রং। জি, আসলে কৃষক তো, হাড্ডি শক্তই থাকে। কফি খাবেন? আসলে কফি খাই না, আমি চায়ে ভক্ত। তেতো জিনিস আমার ভালো লাগে না। সে কি, তাহলে তো আমাদের মাঝে আকাশ পাতাল ফারাক। আমি মিষ্টির মতো তেতো জিনিসও খেতে পারি। বলেই খিলখিল করে হেসে উঠল সে। রাশাদও হাসল। কি অদ্ভুত না, অপরিচিত মানুষও মাঝে মাঝে আনন্দের উৎস হয়। রাশাদ শুধালো, আপনি আজ খুব খুশি? জি, অনেক খুশি। আজ আমার ইন্টার্নের শেষ দিন, শেষ ডিউটি। এরপর আমি সনদ পেয়ে যাব। হুট করেই রাশাদ অনুভব করলো তার মনটা খারাপ হয়ে গেছে। বিড়বিড় করে বলল, আর এখানে কাজ করবেন না? জি না, এটা সরকারি হাসপাতাল। আমাকে সহকারী ক্যাডার হয়ে এখানে কাজ করতে হবে। তাই আর এখানে কাজ করব না আপাতত। দোয়া করিয়েন যেন আবার কাজ করার সুযোগ পাই। রাশাদ হাসল, মলিন স্বরে বলল, তাহলে এটাই আমাদের শেষ দেখা? হ্যাঁ, তবে জীবন বড় বিচিত্র। বলা যায় না কোথায় কোন মোড়ে দেখা হয়ে যায়। না, হবে না। আমরা পৃথক ট্রেন যাত্রী। ক্রসিং বাদে আমাদের আর দেখা হবে না। ইলহার হাসি এবার মিলিয়ে গেল। কথাটা যেন মস্তিষ্কে ঝংকার তুলল। একজন গ্রামের বাজারের দোকানের কাছ থেকে এমন গভীর কথা আশা করেনি। কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে ডাক পড়ল। এখন রোগী দেখতে যেতে হবে। রাশাদকে যেতে হবে দাদার কাছে। কি ছোট্ট মোলাকাত, কিন্তু ইলহার মনে হলো একটু দীর্ঘ হলে হয়তো মন্দ হতো না। দেলওয়ার সাহেব সবে খাবার শেষে নিজ ঘরে আরাম কেদারায় বসলেন। পাশে পানের বাটা, পান সাজিয়ে রাখা আছে। তিনি আয়েশ করে পান খেলেন। শরীফা তখন দরজায় টোকা দিল। দেলওয়ার রাশ ভারী স্বরে বলল, কে? ভাইয়া, আমি। আসো। শরীফা ঘরে প্রবেশ করে খাটে বসল। দেলওয়ার সাহেব উঠে বসলেন। কিছু বলবে? হ্যাঁ ভাইসা, আপনি তো জানেন আমি এখানে কেন এসেছি। আমার স্বার্থ সিদ্ধি হয়েছে। ফাইজানের জন্য একেবারে উপযুক্ত মেয়ে পেয়েছি আমি। শরীফার কথা শুনতেই দেলওয়ার ভ্রুকুটি কাটল। অবাক স্বরে বলল, কে? আপনাদের গ্যামারি মেয়ে, নাম হুমায়রা। হুমায়রা নামটি শুনতেই কপালের ভাঁজ প্রগাঢ় হলো। পানিটা হাতে নিলেন, মুখে পুরে চিবাতে চিবাতে বললেন, হুমায়রা? হ্যাঁ, দারুণ মেয়ে। দেখতে যেমন সুন্দর, আচার ব্যবহারও দারুণ। শুধু মেয়ের সম্পর্কেই জেনেছো নাকি পরিবারেও? শুনেছি তারা 2 ভাই বোন, বাবা মা নেই। ভাইয়ের নাম রাশাদ, বাজারে ইলেকট্রিক জিনিসপত্রের দোকান আছে। ভুল জানো, ওর বাবা মা আছে। শরীফা, তোমার মানুষ চেনার গুণটা আজও হলো না। একটু মিষ্টি কথা বললেই তুমি তাদের বিশ্বাস করে ফেলো। একবার ভুল করলে মানুষের আক্কেল হওয়া উচিত। ফাইজানের আব্বাকে বিয়ে করে কি মজাটাই না পাওনি? আর হুমায়রা কি আর তুমি ফাইজারের যোগ্য ভাবছো? হ্যাঁ, হুমায়রা দেখতে সুন্দর, কিন্তু সুন্দর কি সব? তাহলে তো আমি আমানের সাথেই ওকে বিয়ে দিতাম। দেইনি কেন? শোনো শরীফা, ঘরের বইয়ের উপর তোমার পরিবার নির্ভরশীল। এমন মেয়ে যে তোমার বংশের প্রতিভার গর্ভধারণী হওয়ার যোগ্যতা রাখে, আমার মনে হয় না হুমায়রা সেটার যোগ্য। রাশাদ ছেলেটা ভালো, কিন্তু মা অমানুষ ওর বাবা মা অমানুষ থেকেও খারাপ। কাউসার অর্থ আর নেশা ছাড়া কিছু বোঝে না। ওর কথা ছাড়ো। জুবাইদাও নিজের মেয়ের বিয়ের ভোরে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে। যে মেয়ের মায়ের চরিত্র ঠিক নেই, সেই মেয়ে কত ভালো। আমার মতো ফাইজার স্মার্ট ছেলে, ওর তেমন শহরে শিক্ষিত একটা মেয়ে খুঁজে মানুষ চিনতে তুমি এখনো কাঁচা শরীফা। শরীফা কিছুক্ষণ চুপ করে থাকলো। ভাইসার কথাগুলো শুনল মনোযোগ দিয়ে। তারপর, আমি মানুষ চেনায় খাঁচা, এটা আমরা ভুল ধারণা ভাইঝা। আজ অবধি আমি মানুষকে বিশ্বাস করে ঠকিনি। এমনকি ফাইজানের আব্বাকেও বিয়ে করে আমি ঠকিনি। আর গাছ যেমন ফল তেমন হবে, কথাটা সবসময় খাটে না কিন্তু। এই যে রাশাদ ছেলেটা, সে কি তার বাবার মতো? সেটা না, কিন্তু আমার বিশ্বাস
হুমায়রাও তেমন হবে না। আপনি ব্যাপারটি দেখুন ভাইসা, আমি হুমায়রাকে আমার পুত্রবধূ রূপেই চাই। তারপর বলল। দিলওয়ার বিরক্ত হলো, পিক ফেলে কাট কাট কণ্ঠে বলল, তুমি যে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ, যার বিয়ে তাকে কি জিজ্ঞেস করেছো? ফাইজান আমার কথায় অমান্য করবে না। আগুন নিয়ে খেলো না শরীফা, হাত তোমারই জ্বলবে। ফাইজার জেদ মারাত্মক, এমন কিছু করো না যাতে তোমাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হয়। গতবার যা হলো, আমার মনে হয় ফাইজা রাজি হবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দিলওয়ারের সতর্কবাণী এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে দিল শরীফা। সে দৃঢ় সংকল্প নিয়েছে হুমায়রাই হবে তার ঘরের বউ। সূর্যের তেজস্বী রশ্মির তাপে গলে পড়লে কুয়াশার চাদর, নরম কচি ঘাসের শিশির বিন্দু, তা পদদলিত হচ্ছে হুমায়রার। তারা অনেক, প্রকৃতির সৌন্দর্য দেখার সময় নেই তার। কিশোরীর চুল দুই বেনিতে আবদ্ধ, গায়ে পরিষ্কার কাপড়। আজ বিশেষ অনুষ্ঠান আছে কলেজে, ভালো ছাত্রী, খুব বড় মাপের কেউ আসবেন কলেজে। তাকে ফুলের তোড়া দিবে হুমায়রা। রাস্তায় বাঁধল বিপদ, জুতোটা ছিঁড়ে গেল তড়িঘড়িতে। কলেজের আশেপাশে কোনো মুচিও নেই। বাংলা স্যার কড়া স্বরে বলে দিয়েছেন, হুমায়রা ভালো পোশাক পরে আসবে, যাতে একটা ইজ্জত থাকে। আমরা চাই না প্রধান অতিথির সামনে নাক কাটা যাক। অথচ প্রধান অতিথির নামও জানে না হুমায়রা। কি অদ্ভুত! ছেঁড়া জুতোটা নিয়ে ক্লাসরুমে গেল সে। প্রিয় সখী রুবিনাকে বলল, দোস্ত কাম সারছে। কি হয়েছে? আমার জুতা। রুবিনা তখন ঝালমুড়ি খাচ্ছিল, নাক মুখ লাল হয়ে আছে ঝালে। নাক টেনে বলল, এখন কি করবি? স্যার তো তোরে ডেকে গেছেন, এসে যদি দেখে তোর জুতা ছিঁড়া, রক্ষা থাকবে না রে। সেটা কি আমি বুঝি না, কিন্তু করবোটা কি, বুদ্ধি দে। সুপার গ্লু আছে? থাকলে কি তোরে করতাম? দাঁড়া, ভাবতে দে। রুবিনা ভাবতে শুরুই করবে, তখনই বাংলা স্যার রীতিমতো ধমকের সুরে ডাকলো হুমায়রাকে। এখনই যেতে হবে তাকে। রুবিনা তড়িঘড়ি করে নিজের জুতো খুলে দিল, যদিও জুতোটা 2 সাইজ বড়, কিন্তু ছেঁড়া জুতো থেকে বড় জুতো হওয়া ভালো। বান্ধবীকে অগণিত ধন্যবাদ দিয়ে হুমায়রা ছুটল প্রধান ফটকের দিকে। প্রধান অতিথির সম্মাননায় কলেজের সাজসজ্জাই আলাদা। বিরাট কালো গাড়ি এসে দাঁড়ালো মেইন গেটে। সময় দিয়ে বডিগার্ড বের হলো, খুলে দিল গাড়ির দরজা। গাড়ি থেকে নামলেন প্রধান অতিথি, যাকে দেখেই আঁখেল গুরুম হুমায়রার। যে মানুষটির 10 মাইলেও থাকা অপছন্দ, তার সাথেই দেখা হচ্ছে বারে বার। এই নিয়ে তৃতীয় মোলাকাত ফাইজান নামক মানুষটির সাথে। স্যারের ইশারায় এগিয়ে গেল হুমায়রা, এগিয়ে দিল হাতে থাকা ফুলের তোড়া। ফাইজান নির্বিকার। ফাইজান হাসি মুখে লেপটে ফুলটা নিল, দিয়ে দিল বডিগার্ডের হাতে। তারপর স্যারেরা তাকে ঘিরে ধরল। প্রিন্সিপাল সাহেব বেশ বড়াই করে বললেন, এই মেয়েটা খুব ভালো ছাত্রী, সবসময় ভালো করে, ইনশাল্লাহ এবারে রেজাল্টেও ভালো করবে, আমাদের কলেজের গর্ব। ফাইজানের মুখে স্মিত হাসি। হাসিটি মোটেই প্রকৃত নয়, কারণ প্রকৃত হাসিতে চোখ হাসে। এটা মেকি হাসি, যা নেতা গোতা লোক হেসেই থাকে। ফাইজান এবার চশমার ভেতর থেকেই তীক্ষ্ণ চোখে এক নজর আপাদমস্তক দেখল হুমায়রাকে। পায়ের দিকটা তাকাতেই কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। হুমায়রা পা গুটিয়ে নিল। ফাইজান খানিকটা বিচিত্র হাসলেন। হুমায়রা বুঝল সেই হাসির অর্থ। এরপরেই সে প্রিন্সিপালকে বলল, স্যার চলুন ক্লাসরুমগুলো দেখি। চলুন চলুন। হুমায়রা সরে দাঁড়ালো। লোকটি সব সময় তাকে এভাবে কেন দেখে? কোসমিন কালের শত্রুতা আছে কি? রুবিনা খোঁড়াতে খোঁড়াতে এসে বলল, জুতা দে। হুমায়রা জুতো ফেরত দিল। কোনো এক খালার কাছে থেকে একটা স্পঞ্জের জুতোর ব্যবস্থা হলো। রুবিনা থেকেই জানতে পারলো আজকের এই বিশেষ আয়োজনের হেতু। আসলে এই কলেজের পাশেই ফাইজানের মায়ের অনেকখানি সম্পত্তি আছে। প্রথমে গ্রামের কলেজ করার ইচ্ছে ছিল, পরে সিদ্ধান্ত নিল সেটা কলেজকে দান করবে। এই প্রস্তাবে প্রিন্সিপাল সাহেব তো বেশ খুশি, তাই এত আড়ম্বরতা। এর মাঝেই ডাক পড়ল হুমায়রার। হুমায়রাকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়েছে। পিয়ন ডাকতেই ছুটল সে, ভুলেই গেল তার পায়ে স্পঞ্জের জুতো। প্রিন্সিপালের রুমে তার জন্য বিশেষ চমক অপেক্ষা করছিল, যা জানতে পেরেই বিস্ময় আকাশ ছিল।
প্রিন্সিপালের ঘরে ফাইজান বসেছিল যখন হুমায়রা দরজায় কড়া নেড়ে বলল, স্যার আসবো? এসো হুমায়রা। হুমায়রা ঘরে প্রবেশ করলো। বেশ দূরত্বেই দাঁড়ালো সে। ফাইজান এবার তার দিকে তাকালো সরাসরি, গম্ভীর স্বরে শুধালো, তোমার এইম ইন লাইফ কি? ফাইজানের কথায় তাজ্জব হলো হুমায়রা। ফেল ফেলিয়ে তাকিয়ে রইল অনেকটা সময়। ফাইজান আবার শুধালো, এবার কণ্ঠ আরো গম্ভীর হলো। হুমায়রা থতমত স্বরে বলল, আমি শিক্ষিকা হতে চাই। কেন? কারণ শিক্ষক জাতির পথ প্রদর্শক, আর পেশাটা খুব সম্মানীয়। তার উত্তরে প্রিন্সিপাল স্যার গদগদ স্বরে বললেন, বলেছিলাম না স্যার, ব্রাইট গার্ল। বুঝেছি। বেশ, এই ব্রাইট গার্লের পড়াশোনার খরচ এখন থেকে আমি দিব। ফাইজানের এমন প্রস্তাবে আকাশ থেকে পড়ল হুমায়রা। কৌতূহল, বিস্ময় তাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। প্রিন্সিপাল স্যার হ্যাঁ বললেন। ফাইজান অপেক্ষা করল না, উঠে দাঁড়িয়ে বলল, তাহলে এই কথাই রইল স্যার, আজ উঠছি। মানুষটির মুখে এখন স্মিত মেকি হাসি। প্রিন্সিপাল স্যার হ্যান্ডশেক করলেন। হুমায়রা এখনও বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। মস্তিষ্ক এখনও অবস্থায় নিজে খাপ খাইয়ে নিতে পারেনি। যখন সম্বিত ফিরল তখন ছুটে গেল সে। ফাইজানের মুখোমুখি হলো, সরাসরি শুধালো, আমার উপর দয়া কেন করছেন আপনি? ফাইজানের গাড়ি তখন কলেজ থেকে বেরিয়ে পড়েছিল। হঠাৎ করে হুমায়রা গাড়ির সামনে এসে পড়লে বডিগার্ড ফরিদ গাড়ি থামায়, ধমকায়ও, কিন্তু হুমায়রা গায়ে নেয় না কিছু। সে তো ফাইজানের কাছে উত্তর চায়। হুমায়রার প্রশ্নে ভ্রু কুচকায় ফাইজান, কঠিন স্বরে বলে, দয়া মানে? আমার পড়াশোনার খরচ আপনি কেন নেবেন? ফাইজান কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর দুর্বোধ্য হাসি হেসে বলল, সেদিন আমার ড্রাইভারের জন্য আপনার প্রাণ যায় যায় হাল হয়েছিল, সে ঋণ পরিশোধ করছি। যদি আমার ড্রাইভারের দোষ ছিল না, কিন্তু তবু দায়িত্ব বলে তো একটা কথা আছে। ভুল, মোটেই দায়িত্বের জন্য আপনি এটা করছেন না। আপনি নিজের ক্ষমতা আর অর্থের জাহির করার জন্য এই কাজটা করছেন। কারণ সেদিন আমার চিকিৎসার টাকাটা ভাই জানিয়ে দিয়েছিল। আপনি আসলেই তো ব্রাইট গার্ল। যাকে এখন অন্তত জুতো কেনার টাকা থাকবে। আপনার ভাইজানকে বলবেন আপনাকে একজোড়া জুতো কিনে দিতে। হুমায়রা বৃতৃষ্ণার সাথে তাকালো ফাইজানের দিকে। লোকটিকে কি ঘৃণা করছে সে, হয়তো তাই। ফাইজান গাড়িতে উঠে পড়ল। হুমায়রার পাশ কাটিয়ে ফরিদ গাড়ি চালালো। গাড়ি চালাতে চালাতেই সে ফাইজানকে শুধালো, মিথ্যে বললে কেন ফাইজান ভাই? সত্যি বললে কি এভারেস্ট জয় হয়ে যাবে? মেয়েটির সাথে আমার আর দেখাও হবে না। ফাইজানের উত্তরে দীর্ঘশ্বাস ফেলল ফরিদ। মানুষটির নিচে এ নিয়ে 7 বছর কাজ করছে, অথচ এখনও বুঝে উঠতে পারে না তাকে। বিকালের পড়ন্ত আলো নিভার সাথে সাথেই বাড়ি পৌঁছালো হুমায়রা। দাদা বাড়ি ফিরেছেন, 3 দিন হয়েছে। আতিয়া খাতুন তার সেবায় মগ্ন, কিন্তু আজ বাড়ি গমগমে। ভেতর থেকে বেশ হাসির কলরব কানে আসছে। হুমায়রা ভাবল হয়তো পাশের চাচিরা আসছে। হাত মুখ ধুয়ে খাবার জন্য রান্নাঘরে যেতেই আতিয়া খাতুন প্রায় ছুটে এলেন। হুমায়রাকে দেখেই বললেন, ভালো একটা ওলনা মাথায় পিন্দ, মেহমান আইছে। কে আসছে? তোমারে দেখতে আইছে। হুমায়রা নিজেকে সামলাতেও পারল না, তার আগেই তাকে বগল দাবা করে ঘরে নিয়ে গেলেন আতিয়া খাতুন। ঘরে যেতেই দেখল চেয়ারে চেয়ারম্যান পত্নী সালমা এবং শরীফা বসে আছে। শরীফা তাকে দেখেই বলল, আমার তো মেয়ে পছন্দই চাচি, এখন আমার পুত্রবধূ করে ঘরে তোলার অপেক্ষা। শরীফার কথাটি মস্তিষ্কে ঝংকার তুলল হুমায়রার। বিমূঢ় নয়নে তাকিয়ে রইল সে বেশ কিছু সময়। ওদিকে শামসুমিয়ার খুশি দেখে কে, সে গদগদ কণ্ঠে বলল, আপনার মাইয়া যখন ইচ্ছে ঘরে তুলবেন, মগরে আপত্তি নাই, শুধু একটু সময় নিব। যতই হোক নাতনির বিয়া, এক কাপড়ে তো পাঠাতে পারি না। শরীফা শামসুর কথা শুনে হাসল, মিষ্টি করে বলল, চাচা, মেয়ে আমি এক কাপড়েই নিব, আমার কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেটাকেই সামলাবে এমন বুদ্ধিমতী মেয়ে চাই। বুঝেনি তো ছেলের পেশা। না না, আমগোর মাইয়া একবারে সব সামলাইয়া লইব। একটু শিখাইয়া পড়াইয়া লইবেন, নিজের মনে করেই শিখাইয়া লইয়েন। গ্রামের মানুষ, বয়স কম, আপনাদের মতো করে গড়াইয়া নিবেন। আতিয়া খাতুনের কথা আশ্বাস দিল শরীফা।
একটি বারও শুধালো হলো না হুমায়রার মতবাদ। তার পূর্বেই শরীফা একটা সোনার আংটি পরিয়ে দিলেন হুমায়রাকে। হুমায়রার সব কিছু দুঃস্বপ্নের মতো লাগছে, পুতুলের মতো দাঁড়িয়ে রইল সে। নিজের জীবনের উপর নিজেরই কোনো আধিপত্য নেই। ভাইজান থাকলে হয়তো কখনোই এমন কিছু হতো না। সেই বিয়ের জন্য কখনোই রাজি হতো না এবং সে হুমায়রার মতবিহীন কিছুই করতো না। কিন্তু আফসোস ভাইজান এখন নেই। ভাইজান আসবে এশার আজানের পর। হুমায়রার ঘটনার গতিতে সামাল দিতে বলেই ফেলল, ভাইজান তো আসেনি। হুমায়রা কথায় কিঞ্চিত বিরক্ত হলো শামসু মিয়া। শরীফা তখন বলল, রাশেদ কি অমত করবে? না না, কি যে বলেন, এত বড় ঘর, এত ভালো সম্বন্ধ অমত করবে কেন? খানিকটা অপ্রস্তুত স্বরে কথাখানা বললেন শামসু মিয়া। শরীফা নিশ্চিন্ত হলো, রাশাদ অমত করলে তার পছন্দের কন্যা হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা হয়েছে। হুমায়রা দাঁত কামড়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটিকে তার পছন্দই না, সেই মানুষটির সাথে সারা জীবন কি করে কাটাবে সে? সব থেকে বড় কথা, সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। গতবার বিয়েটা ভাঙার পর থেকে মনস্থির করেছিল সে মন দিয়ে পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন, ইচ্ছে, অভিলাষাগুলো মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিশোরীর চিত্ত দুমড়ে মুচড়ে উঠল, চাপা আর্তনাদ করে উঠল হৃদয়। অন্তঃস্থল থেকে বিদ্রোহ করতে ইচ্ছে করল প্রবলভাবে, কিন্তু অসুস্থ দাদা সুখে আচ্ছাদিত মুখখানা দেখে কিছুই বলতে পারল না সে। এদিকে বিয়ের পাকা কথা বলেই শরীফা এবং সালমা প্রস্থান করল। বিয়ে হবে এই মাসের শেষ সপ্তাহে। যতই হোক তার একমাত্র পুত্রের বিবাহ, একটু আড়ম্বরতা করা জায়েজ। আতিয়া খাতুন নাতিনের কপালে চুমু আঁকলেন। আনন্দের অশ্রু দুয়াখিতে টলমল করছে। কাপা স্বরে বললেন, বড় ভাগ্য লইয়া আইসো বুবু। কি ভালা পরিবার, কি ভালা শাশুড়ি, সব যাই না তোমারে ঘরে লইতাছে। তুমি অমত কইরো না। ভাইজান কি রাজি হবে? রাশাদরে মুই বুঝাইয়া কমু, কেবল তুমি অমত কইরো না। দাদির কথার ভাবার্থ না বোঝার মতো অবুঝ নয় হুমায়রা। এখন সে দ্বিমত পোষণ করলেই রাশাদ বিরোধিতা করবে, এবং হলেও তাই। রাশাদ যখন জানতে পারল তার একমাত্র বোনের বিয়ে এমপি ফাইজান ইকবালের সাথে ঠিক হয়েছে, সে সরাসরি কঠিন স্বরে বলে দিল, এই বিয়ে হবে না। রাশাদের কথায় ক্ষেপে গেলেন শামসু। বৃদ্ধ কণ্ঠ বজ্রস্বরে বলল, ফাইজলামি করো, বিয়ে হইব না? কে রে? আলবত হইব, কিরা ঠেকাইব? আমি। দাদার চোখে চোখ রেখে শান্ত স্বরে উত্তর দিল রাশাদ। ফলে রাগ আরও বাড়ল শামসু মিয়ার। রগ ফুলিয়ে বললেন, তুই আমার অবাধ্য হবি? অবাধ্য হবার কিছু নেই। আমি নেতাগোতার সাথে আমার বোনের বিয়ে দেব না। আর হুমায়রা এখন বাচ্চা, ওর পড়াশোনার প্রয়োজন। আপনি জেদ ছাড়েন, এই বিয়ে হবে না, ওদের মানা করে দিব আমি। খবরদার, এই খবরদার, যদি এরকম কিছু স্বপ্নেও ভাবোস, তোরে লাথি দিয়া ঘর থেকে বাইর করিলাম। মাইয়া হইছে বিয়া করবে, কিসে এত পড়াশোনা? ওই দিন তোর মায়ের জন্য মুখে কালি লেপছিল, বইলা ভালো পোলা বিয়া ভাঙ্গা দেখছিল। আহারে, রাজনারীর মতো থাকতো মাইয়াডা, এখন নিজ থেকে আল্লাহ পাকে এত সুন্দর একটা সম্বন্ধ আনলো, আর তুই এইসব বিয়া ভাঙতি? জানোস তুই বোনের নামে কি কি সরাই মানুষ? জানোস তোর মা বাপের কীর্তির পরে একটা পরিবার আয় নাই। চেয়ারম্যানের বোন এই গ্রামের না, তাই তার মন উদার। এই বিয়া ভাঙলে কই বিয়ে দিবি? মাইয়া মানুষকে ঘরে রাখানোর জিনিস, জিদ দেখাবি না? সারা জীবন কি ওরে তুই পালবি? হ্যাঁ, আমি সারা জীবন আমার বোনকে পালবো, আমার আপত্তি নেই। রাশাদ এখনো শান্ত, তার মুখভাব অমলিন, দৃঢ়। হুমায়রা বারান্দার কাঠ ধরে দাঁড়িয়ে আছে। শামসু মিয়া রাগে কাঁপছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঁটা হাতে নিয়েই বুকে তীব্র ব্যথা অনুভূত হলো তার। আহ করে বসে পড়লেন ধপ করে মাটিতে। এদিকে আতিয়া খাতুন স্বামী নাতির দ্বন্দ্বে মধ্যস্থা করতে চিৎকার করে উঠলেন, রাশাদ, অসুস্থ মানুষটারে কেন চাতাইতেছস? পাগল হইছস নি? সেটা দাদাকে বল, আমি তো শান্ত আছি। চুপ কর, তোর এত জিজ্ঞাসা জিগা বুবুরে, ও বিয়া করতে রাজি কিনা। রাশাদ এবার তাকালো হুমায়রার দিকে। হুমায়রা চোখ নামিয়ে নিল। রাশাদ বোনের উদ্দেশ্যে বলল, হুমায়রা, তুই এই বিয়েতে রাজি? হুমায়রা জবাব দিল না, পা গুটিয়ে মাটি আঁকড়ে দাঁড়িয়ে রইল কেবল। দ্বিতীয়বারের মতো শুধালো রাশাদ, হুমায়রা, কথা কস না কেরে, তুই রাজি?
তোমরা যা ভালো বুঝবে। হ্যাঁ না কিছু না বলেই উত্তরটা দিল হুমায়রা। রাশাদ বাঁকা হাসল। বোনের মন বুঝতে খুব একটা কষ্ট হলো না তার। দাদাকে কাঁধ দিল ওঠার জন্য, তার ঘরে নিয়ে বসিয়ে দিল খাটে। তারপর শান্ত স্বরে বলল, যতদিন হুমায়রা কলেজ পাশ করবে না আমি ওর বিয়ে দেবো না। তাতে লোকে যা ইচ্ছে বলুক, আমি শুনে কাজ নেই। শামসু মিয়া খেপলেন, কিন্তু শরীরের জোর মনকে সাহায্য করল না। আতিয়া খাতুন তাকে ইশারা দিয়ে বললেন, এখন আর নয়, পরেরটা পরে দেখা যাবে। চেয়ারম্যান বাড়িতে বিয়ের কথা শুনে 2 দফা তুলকালাম বাঁধল। প্রথম দফায় বাঁধালো আমান। নিজের অন্তঃস্থলে নিভৃত যতনে লালিত নারীকে অন্য কারোর স্ত্রী রূপে দেখার মতো স্পৃহা কোনো পুরুষেরই থাকে না। আমানেরও নেই। উপরন্তু সেই মানুষটি যদি হয় নিজেরই ফুফাতো ভাই, তবে সেই হৃদয়ের দহনের মাত্রা লাগাম ছাড়ায়। দেলোয়ার সাহেব তখন চুরুট টানছিলেন। আমান বিনা অনুমতিতে প্রবেশ করল রুমে। ভনিতাহীন স্বরে বলল, এই বিয়ে আটকান। আমানের কথায় চোখ তুলে চাইলেন দেলোয়ার সাহেব, কিন্তু উত্তর দিলেন না। তিনি তার মতো করেই চুরুট টানতে ব্যস্ত। বাবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমান আবার বলল, আব্বা এই বিয়ে থামান। হুমায়রার বিয়ে ফাইজান ভাইয়ের সাথে হবে, আর আমি তা চুপ করে বসে বসে দেখবো? তা হবে না। আমি ঘরে আগুন ধরাবো আব্বা। দেলোয়ার এখনো নির্বিকার, তার ভ্রুক্ষেপ নেই। আমান ধৈর্যচ্যুত হলেও অভিমান কষ্ট ফুটে উঠল কণ্ঠস্বরে। এমন কেন করলেন আব্বা? কেন হুমায়রা আমার বউ হইল না? কেন আব্বা আমার সাথে বিয়ে দিলেন না কেন আপনি? আমি ওকে ভালোবাসি আব্বা। ফুপু সব জেনেও বিয়ে দিচ্ছে, কই সে তো একটিবারও ভাবলো না। শরীফা, আগুনে ঝাঁপ দিলে আমি দিব না। তুমি যেও না, তুমি আমার একমাত্র সন্তান। তোমার বিয়ে আমি কোনো নষ্টা পরিবারের সাথে দিব না। আব্বা চিৎকার করো না আমান, ভুলে যায় না এটা আমার ঘর। একটু পর যে গলা ভিজাবা সেটাও আমার পয়সা দিয়ে। আমান দমে গেল। পরনির্ভরশীলতা ঘুণের মতো ধীরে ধীরে সেটা ভেতরের আত্মমর্যাদাটুকু খেয়ে ফেলে। বিনিময়ে থেকে যায় কেবলই খোলস। ফাইজান তখন বারান্দায় দাঁড়িয়েছিল। ফোনে জরুরি কথা বলছে সে। আগামী পরশু সংসদের অধিবেশনে যেতে হবে, কিন্তু মা যেতে চাইছে না, বিধায় তাকে অধিবেশন শেষ ফেরত আসতে হবে। মন্ত্রণালয় থেকে ফোন এসেছিল, এবার বিল পাস হবে, তাই সবাইকে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কথা শেষে পেছনে ফিরতেই দেখল মা দাঁড়িয়ে আছে, মুখে স্বচ্ছ হাসির প্রলেপ। ফাইজান তাকে দেখে মুচকি হেসে বলল, কি হয়েছে মা, এত খুশি আজ? আমার মনের আশা পূরণ হতেই যাচ্ছে। মানে? একদম মনের মতো একটা মেয়ে পেয়েছি, পুরাই পুতুল। তোর সাথে কি দারুণ মানাবে। আহা, যেমন দেখতে তেমন ব্যবহার, তেজও আছে, কিন্তু সুপ্ত, একেবারে পারফেক্ট এমপির বউ। শরীফা ছোট বাচ্চাদের মতো বিবরণে ব্যস্ত, তার খুশি ধরছে না। এদিকে মুখের রং পাল্টে গেল ফাইজানের। তার কপালে ভাঁজ পড়ল। কঠিন স্বরে বলল, আমার বউ? এসবের মানে কি মা? মানে হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে তোমার বিয়ে। এবার আমি কোনো কথা শুনবো না ফাইজান। আর কার অনুমতিতে আমার বিয়ে ঠিক করেছো তুমি? ভীষণ শীতল কণ্ঠে কথাটা বলল ফাইজান। ফাইজানের রাগ কখনোই মাত্রা ছাড়ায় না, তবে ধারালো চাকুর ন্যায় শীতলতা যে কাউকে শিউরে দেয়। কিন্তু শরীফা দমল না, জোর দিয়ে বলল, আমার ছেলের বিয়ে দিতে আমার অনুমতি লাগবে? হাসালে, বিয়ে হবে ব্যাস। আর হুমায়রা খুব ভালো মেয়ে। হুমায়রা নামটি শুনতেই ভ্রুজোড়া একত্রিত হলো ফাইজানের। কঠিন স্বরে বলল, মেয়েটাকে নিয়ে অতিরিক্ত মাখামাখি করছো না তুমি? আমি তোমার কথায় তাকে ফ্রি পড়ার ব্যবস্থা করেছি, এখন তাকে বিয়ে করতে হবে? হাসালে মা, এবার তোমার পাগলামিটা আমি নাই, এটাই আমার শেষ কথা। ফাইজান, আমি তোমার কাছে অনুমতি নিচ্ছি না। ভুলে যেও না আমি তোমার মা। আর তুমি বিয়ে না করে আমি ভুলে যাব আমার একটা ছেলে আছে। আমার জীবনের সাথে জড়িয়ে কারো জীবন নষ্ট হোক আমি তা চাই না। সব জেনে বুঝেও এমন একটা বিবেকহীন চিন্তা আমি প্রশ্রয় দিতে পারি না। তাই আমি তোমার পাগলামিকেও প্রশ্রয় দিব না মা, আর এটাই আমার শেষ কথা। আমিও দেখব বিয়ে কি করে না হয়।
রাগে ফুঁসতে ফুঁসতে ঘর ছাড়লেন শরীফা। দীর্ঘশ্বাস ফেলল ফাইজান। তার মা কেন এমন পাগলামি করছে বুঝে উঠতে পারছে না। সব জেনে শুনে একটি মেয়ের জীবন সে নষ্ট করতে পারে না। অতীতের সেই কালো স্মৃতি এখনও যে মস্তিষ্কে ভেসে ওঠে। কলেজে যাবার সময় হুমায়রার পথ আটকালো আমানের এমন কাজে ঘাবড়ে গেল হুমায়রা। তার ভীত চোখ দেখে আশ্বাস দিয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।